নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। আবির তো এদিকে পূজাকে বলছে যে তুই মহারাজকে ভুলে যা। বলে কি আমি মহারাজকে ভুলে যাব? পূজা বলতে থাকে আমার কি আরেকবার ওনাকে ফোন করা উচিত? বলে তুই কবে থেকে এরকম বেহায়া হয়ে গেছিস? আবির বলতে থাকে, বলে আমার ডান চোখটা লাফাচ্ছে। বলে কি হচ্ছে? বলে ডান চোখ লাফাচ্ছে। বলে তাতে কি হয়েছে? বলে আমার ওই বাড়ির জন্য খুব চিন্তা হচ্ছে। তখন আবির বলে, ও গড পূজা, তুই কি কি হয়ে গেছিস বলতো? এদিকে পূজার ভাই তো পূজাকে বলছে বেহায়া। বলে বেহায়া, একেবারে বেহায়া। পূজা তো রেগে যায়, বলে অনি তোকে না আমি যখন আবারও মারতে যাবে তখন আবির সামলে নেয়। পূজা তখন বলে, এই শোন, তোর মনে আছে তোর জামাইবাবু তোকে কি বলেছে? তখন মনে পড়ে যায় মানে অনির যে সকালবেলা তাকে বলেছে তার বাবার বিরুদ্ধে করা কেসটা তুলে নিতে, না হলে কিন্তু মহারাজ মজা দেখাবে। সেটা নিয়ে ভয় পেয়ে যায়। এরপরে যখন আবির তাকে ডাকে তখন আচমকাই সে চমকে ওঠে যে মেরোনা মেরোনা করে। তখন আবির বলে যে তুমিও কি মহারাজকে ভয় পাচ্ছ নাকি? পূজা তখন বলে, ভয় তো পাওয়াই উচিত, অন্যায় যখন করেছে তখন ভয় পাবে না? অন্যায় শাস্তি তো পেতেই হবে। তখন আবির বলে, তুই এর মধ্যেও মহারাজের কোনো অন্যায় দেখছিস না? বলে না, মহারাজ কোনো অন্যায় করেনি, উনি যা করেছেন ঠিক করেছেন, কারণ উনি শুধুমাত্র ভুল বুঝছেন, কোনো অন্যায় করছেন না। তখন আবির বলে, তুই কি দিয়ে তৈরি বলতো? আর মিস্টার মাথা গরম একজন অত্যন্ত ভালো মানুষ, আর আমার কাছে বিয়েটা না কোনো ছেলে খেলা নয়। আবির তখন বলে, হ্যাঁ ভালো মানুষ না কোন মানুষ আমি সেটা নিজের চোখে প্রমাণ দেখে নিয়েছি। বলে ওই একটা ডিভোর্স পেপার আমাদের সম্পর্ককে এইভাবে ছিন্ন করতে পারে না। আমি মুখার্জি বাড়ির কোনো ক্ষতি হতে দেব না। আবির বলে, ডিভোর্স পেপার পাওয়ার পরেও নয়? পূজা বলে না। পূজা বারবার ভাবতে থাকে ওই বাড়ির চাবি প্রিয়াঙ্কার হাতে, না জানে ওই বাড়ির উপর কি বিপদ লাফাচ্ছে। তুমি আমার সাথে এখনই এরকমটা করলে মিস্টার মাথা গরম, ওই বাড়ির জন্য আমার খুব চিন্তা হচ্ছে। শুধু ওই ফ্রডের কথা মনে হচ্ছে বারবার করে। মহারাজের বাবা বলে, মহারাজ আছে বলেই আমি এই বাড়িতে টিকে আছি। তখন পূর্ণিমা বলে, তুমি আমি আছি বলেই কিন্তু এই বাড়িটা টিকে আছে, এটা মনে রেখো। দিন আমরা চোখ বুঝবো, দেখবে এই বাড়িটা 3 টুকরো হয়ে যাবে। পূর্ণিমা বলতে থাকে। মহারাজের বাবা বলে, পূর্ণিমা জীবনটা না অনেক ছোট, তাই জন্য ঝগড়া পুষে কিন্তু রেখো না, কোনো লাভ হবে না তাতে। বলে যে ঝগড়া, আর এই বাড়িতে ঝগড়া হবে না তো, চিন্তা করো না, কারণ যার জন্য ঝগড়া হতো সেই তো আর বাড়িতে নেই, আর কোনো ঝগড়া হবে না। তখন শিব বলে, ঝগড়া না হলেই ভালো। আর এদিকে মনে মনে শিব প্রতিজ্ঞা করে যে যে করেই হোক আমি বন্ধুকে এই বাড়িতে ফিরিয়ে আনবই। সোমনাথ আর প্রিয়াঙ্কাও কিন্তু সামনেই বসে আছে, সব শুনছে। এরপরে পূর্ণিমা প্রিয়াঙ্কার কাছে যায়, বলে আমি আমার বাড়ির চাবি ঠিক লোকের হাতেই দিয়ে গেছি, তুমি খুব ভালো কাজ করেছো, আমি তার জন্য খুব খুশি। তখন পূর্ণিমা বলে, দাও এবার দাও। তখন প্রিয়াঙ্কা হাঁ করে তাকিয়ে থাকে, বলে কি দেব? বলে কি দেবে আবার? দাও চাবিটা দাও। বলে চাবি? তখন আবারও চুপ করে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তো ভাবতে পারেনি যে তার কাছে চাবিটা আবার চেয়ে নেওয়া হবে, তাও আবার এত তাড়াতাড়ি। সোমনাথ তখন বলে যে শোনো, এত কি ভাবছো, দাও মাকে চাবিটা দিয়ে দাও। মনে মনে প্রিয়াঙ্কা ভাবে যে আমি আমার সুখের চাবিটা এত এত সহজেই দিয়ে দেবো? পূর্ণিমা তো সমানের চাবি চেয়ে যাচ্ছে, সোমনাথ তো তার প্রিয়াঙ্কাকে সোনাকে বলেই চলে যাচ্ছে, কিন্তু সে চাবি আর বের করে দেয় না। শিব ভাবছে মনে মনে কি ব্যাপার, চাবি দিতে আবার এত ভয় পাচ্ছে কেন? পূর্ণিমা বলে, কি হলো, চাবি চেয়ে যাচ্ছে দিচ্ছ না মানে? চুপচাপ কি ভাবছো? তখন বলে, হারিয়ে ফেলেছো নাকি? এবার প্রিয়াঙ্কা পেছন ফিরে যাচ্ছে সে চাবি আনতে, তাও 2 পা এগোচ্ছে তো 1 পা পিছোচ্ছে, কারণ সে তো অলরেডি লকার খালি করে ফেলেছে না। সে এবার কিভাবে চাবিটা দেবে, সে তো ধরা পড়ে যাবে। এখন দেখা যাক সে কোন বাহানা খাটায়। যাচ্ছে তো সে চাবি আনতে এখন। প্রিয়াঙ্কা তখন চাবিটা আনে একটা লকার থেকে, মানে একটা আলমারি থেকে বের করে, আলমারির ভেতরে আবার একটা বক্স রেখেছে, সেই বক্সের ভেতর সে চাবিটা ভরে রেখেছে। সেখান থেকে সে চাবিটা বের করে এনে দেয়। পূর্ণিমা বলে, বাবা, আলমারি থেকে তার ভেতরে আবার বক্স, সেখান থেকে চাবি বের করে এত যত্ন করে, এত যত্ন করে তো আমিও রাখি না কোনোদিনও। এরপরে তো চাবিটা নিয়ে পূর্ণিমা যখন ভেতরে যাবে তখন সোমনাথ বলে, মা রাতে কি খাবো? বলে কেন, আপত্য বিদেয় হয়েছে বাড়ি থেকে, তো সেই আনন্দে তোর বউকে একটু রেঁধে বেড়ে না হয় ইনস্ট্যান্ট নুডলসই খাওয়াতে বল সবাইকে। পূর্ণিমা তো মানে বলে চলে যায়। প্রিয়াঙ্কা একটু অবাক হয়, কিছু করার নেই, কিন্তু যেহেতু বলে গেছে শাশুড়ি মা, সে তো নাও বলতে পারবে না। এদিকে তো চাবি দেওয়ার পর প্রিয়াঙ্কা তো ভাবতে থাকে, যদি লকারটা খুলে মা দেখে যে ওখানে চাবি দলিল টাকা কিছুই নেই, তখন যে কি হবে কে জানে। এদিকে মহারাজ এখনো পর্যন্ত সিঁড়িতে বসে আবিরের কথাই ভেবে যাচ্ছে। এদিকে মহারাজ মনে মনে বলতে থাকে যে তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলবো না পূজা, প্রয়োজনে তোমার জীবন আমি ছারখার করে দেব। এদিকে দেখা যাচ্ছে মহারাজ তো পুরো একদম নতুন লুকে রেডি হয়ে গেছে। শিব এসছে, বলে বাহ তোকে তো দারুণ লাগছে রে মেজদা। বলে সত্যি বলছিস, ভালো লাগছে? বলে হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে। বলে ও আচ্ছা, বলে বন্ধুরও খুব ভালো লাগবে। তখন মহারাজ চুপ করে যায়, বলে তুই কি বন্ধুকে ফিরিয়ে আনতে যাচ্ছিস? বলে না, শায়েস্তা করতে যাচ্ছি। তখন শিব বলে, কেন রে, তুই বন্ধুকে শায়েস্তা করবি কেন? বলে তুই বুঝবি না। বলে আমি ঠিকই বুঝবো, আমি অতটা বড় হয়েছি, এমনকি আমার প্রেম করারও বয়স হয়েছে। বলে তাই নাকি, প্রেম করলে কি মরলি? বলে তুই যেমন বন্ধুকে ভালোবেসে ফেলেছিস তাই তো? তখন মহারাজ চুপ করে থাকে।
মহারাজ বলে, আমি কাউকে ভালো টালো বাসিনি, বুঝতে পেরেছিস, ওইসব আমার দ্বারা হবে না। বলে, তাই যদি হয় তাহলে আবিরকে দেখে তুই এরকম করছিস কেন, তুই রিয়াক্ট করছিস কেন? বলে, দেখ দাদা, আমি তোকে কিন্তু কষ্ট দিতে চাইনি, শুধুমাত্র আমার চোখে যেটা পড়ছে আমি সেটাই বলছি তোকে। তখন তো মহারাজ খুব রেগে যায়, বলে, তুই একজন আই স্পেশালিস্টকে দেখা গে যা, এই সমস্ত উল্টোপাল্টা জিনিস দেখা তুই বন্ধ কর। ওইসব সস্তার লয়ারকে আমি দেখতে চাই না, আর আমার কাছে টাইমও নেই ওদেরকে নিয়ে ভাবার। তবে আমি দেখিয়ে দেবো যে মহারাজ কি করতে পারে। মহারাজ বলতে থাকে, আমি কিন্তু কারোর থেকে কোনো অংশে কম নই, আর সেটা আমি দেখিয়ে দেবো। তখন শিব বলে, হ্যাঁ, বন্ধু তো তোর ব্যাপারে এটাই মানে এটাই মনে করে আর কি, যে তুই কারোর থেকে কোনো অংশে কম নোস। ওই জন্য তো যখন এই লুকে তোকে প্রথমবার দেখেছিল বারবার তোর লুকের প্রশংসা করেছে, তাই তো আর্কিটেকচার অ্যান্ড কালচার ওই প্রোগ্রামটাতে তোর নামটা ঢুকিয়েছিল আর কি। তখন বলে, শোন, আমি কারোর দয়ার দান নিয়ে বাঁচতে চাই না। তখন শিব বলে, ঠিক আছে, সে তুই দয়ার দান নিয়ে বাঁচিস না, কিন্তু তুই একবার আমার বন্ধুকে দয়া কর। মহারাজ তখন বলে, তোর বন্ধু এখন আমার দয়ার অপেক্ষা করে না, তার কাছে আবির আছে তো। বলে, না, বন্ধু এখনো ঋগ্বেদ মুখার্জি দয়ার অপেক্ষা করে। শিব বলতে থাকে যে আসল দোষী তো অনি, ফ্রড বৌদি আর হচ্ছে বর্দা। তো তুই ওদেরকে তো শাস্তি দিয়েছিস, আর কালকে তো অনি কেসটা তুলেও নেবে, তাহলে বৌদি বন্ধু কোন মানে কারণে শাস্তি পাবে আর কি? তুই কিন্তু বন্ধুকে কোনো শাস্তি দিস না, বারবার করে রিকোয়েস্ট করতে থাকে শিব। কিন্তু মহারাজের মাথায় যেহেতু এখন আবির আছে, তাই জন্য মহারাজের মাথায় কোনো কথা ঢুকছে না। এদিকে মহারাজ আবার মনে মনে ভাবছে যে তাহলে কি পূজাকে আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আনা উচিত, এমনটাই ভাবছে আর কি। এদিকে তো সোমনাথ তার মাকে ডিভোর্সের কথাটা বলে, বলে কি মহারাজ পূজাকে ডিভোর্স দিবে? হতেই পারে না, ও তো ডিভোর্স দেওয়ার ছেলেই নয়। তখন বলে যে না, আমাকে অনি নিজের মুখে বলেছে। পূর্ণিমা কিন্তু চুপ করে খালি ভাবছে যে এটা কি করে হলো। এদিকে তো পূর্ণিমা আবার বলে যে বাবা, প্রিয়াঙ্কা কিন্তু বেশ লক্ষ্মীমন্ত বউ, আমি যেটা দুদিনে করতে পারলাম না সেটাও দুদিনে করে দিল। সোমনাথ বলে যে না মা, ডিভোর্সের কথাটা ও জানতো না, সেটা তো ও আমার সাথেই জানতে পেরেছে। তখন পূর্ণিমা বলে, কি বলিস রে? আর এই কথা চলতে চলতে মহারাজের বাবা আসে সেখানে। বলে যে কে কাকে ডিভোর্স দেবে রে, তুই তোর ফ্রড সোনাকে? বলে, বাবা একদম ইনসাল্ট করবে না কিন্তু। বলে, বাবা তোর আবার মান সম্মান বোধও আছে? মহারাজের বাবা বলতে থাকে। মহারাজের বাবা বলে যে ওখানে তো বেশ ভালোই মহারাজের ভয়ে তুই আর তোর ফ্রড বউ আমার পা ধরে ক্ষমা চাইলি। তখন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় সোমনাথ, সেই ক্ষমা চাওয়া সিনগুলো ভাবতে থাকে। মহারাজের বাবা তখন বলে, তুই হলে বেঁচে আছিস, আমি হলে তো কবে ভয় মানে লজ্জাতে ওই জলে ডুবে মরে যেতাম। এদিকে মহারাজের বাবার সাথে তর্ক বিতর্ক হতে হতে পূর্ণিমা বলে, তুমি উল্টোপাল্টা কথা কেন বলছো? তুমি জানতে চাও না যে ডিভোর্সটা কে কাকে দিতে চাই? যখনই পূর্ণিমা বলতে যাবে সোমনাথ আটকে দেয়। বলে, মা তুমি বাবাকে বলো না, তখন আবার যদি মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে ডিভোর্সটা আটকে দেয় তখন কি হবে? এদিকে মহারাজের বাবা আসে, বলে, কি বলতে চাইছিলিস রে, কি বলছিস তোরা? বলে, কিছু না, প্রাইভেট টক। বলে, বাবা তোদের আবার প্রাইভেট টক? প্রাইভেট টক মানেই তো তুই খালি তোর মায়ের কান ভরবি। এইদিকে কান পাতলা পূর্ণিমা মুখার্জি। বলে মহারাজের বাবা যখন চলে যেতে থাকে, তখন পূর্ণিমা মহারাজের বাবার পেছন পেছন গিয়ে চিৎকার করে, ওর আঙ্গুল দেখিয়ে বলে যে এই তুমি চুপ করবে? বলে, না, আমি কোনো মতেই চুপ করবো না, এই চুপ করাটা তোমরা শুরু করো এবার, কারণ তোমাদের না এই ফোন দিয়ে আটাটা একদম স্বভাবে পরিণত হয়ে গেছে। মহারাজের বাবা তো কথা বলে চলে যায়। এদিকে পূর্ণিমা তখন বলে, না, সোমনাথ ঠিকই বলেছে, তোমাকে কোনো কিছু জানানো যাবে না এই ডিভোর্সের ব্যাপারটা। এদিকে তো পূর্ণিমা তার ভাইকে বাড়ি নিয়ে আসে, বাড়ি নিয়ে এসে যথেষ্ট বকবকি করতে থাকে। অনি তো কিছুতেই কেস তুলবে না, বলে, জানিস তো অতি চালাকের না গলায় দড়ি হয়, চুপচাপ এখন উকিলের নাম্বারটা আমি দিচ্ছি, ফোনটা দিচ্ছি, তুই ফোন করবি। বলে, না, আমি ফোন করবো না। তখন তো পূজা আবারও বকা দেয়, বলে, তুই ফোন করবি কি করবি না? তখন মহারাজের মানে শালাবাবু আর কি অনি ফোনটা নিয়ে ফোন করতে থাকে। এদিকে অনি তখন উকিলকে ফোন করে কেসটা তুলে নেওয়ার জন্য বলে, বলেছে, নে, কেস তো তুলে নিলাম আমি, এবার তুই তো সংসারটা বাঁচাতে পারবি তো? বলে, কি বলতে চাইছিস তুই? পূজা বলে। বলে, কেন? ডিস্কোতে যে তোকে বলে দিল পরিষ্কার মুখার্জি বাড়িতে না আসতে, এবার তুই তো সংসারটা বাঁচাতে পারবি তো? পূজা তখন বলে, আমি কোনো স্বপ্ন দেখছি না, উনি আমার স্বামী হন, আর এটাই বাস্তব। এটা শুনে তো আবার অনি হাসতে থাকে। এদিকে পূজা অনিকে যখন আবারও মারতে যাবে খুব রেগে গিয়ে, তখন অনি পূজার হাতটা ধরে নেয়, বলে, শুধু আমাকে মারা না, খুব সাহস হয়ে গেছে না, শুধু আমাকে মারা, দিয়ে পূজার হাতটা ঝিটকা দিয়ে সরিয়ে দেয়। পূজা তখন তার মায়ের কাছে যায়, বলে, মা তুমি ওকে কিছু বলবে না, ও যে এত বড় বড় কথা বলছে। বলে, বলতে তো ইচ্ছা করছে, মারতেও ইচ্ছা করছে, নিজের হাতে শাস্তি দিতেও ইচ্ছে করছে, কিন্তু পূজা বলে, কিন্তু কি মা? বলে, কিন্তু তুই ওই বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে পারবি তো? মহারাজ তো ডিভোর্স পেপার পাঠিয়েছে, আর তোর শাশুড়ি তো তোকে সহ্যই করতে পারে না। পূজা তখন বলে যে উনি আমার স্বামী মা, আর মিস্টার মাথা গরমের থেকে আমি কখনো দূরে থাকতে পারবো না। এদিকে আবার আবির উঠে আসে, বলে যে ওই বাড়ির কথা ভাবতে ভাবতে আর নিজের স্বামীর কথা ভাবতে ভাবতে নিজেকে আবার ভুলিয়ে দিস না যেন পূজা। মহারাজ মুখার্জি কিন্তু খুব ডেঞ্জারাস, তুই ওকে ছেড়ে দে। পূজা তো আবিরের কথা শুনে অবাক হয়, বলে যে তার থেকে অনেক বেশি দায়িত্ববান সেন্সিবল মানুষ তোর জন্য অপেক্ষা করে আছে। মানে আবির এই সুযোগে নিজের কথাটাও বলে দেয়। পূজা তো অবাক অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবিরের কথা শুনে পূজার মা বোনও অবাক হয়।
এদিকে অনি এসে বলে, ওকে কিছু বলে লাভ নেই আবিরদা, ওর তো চোখে ঠুলি পড়ে আছে। পূজা তো খুব রেগে যায়, বলে অনি তুই কিন্তু চুপ কর, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরপরে অনি তো আরো বাজেভাবে পূজাকে কথা শোনাতে থাকে। তখন পূজা রেগে গিয়ে এমন এক চড় মারে যে অনির দেওয়ালে মানে বাসনের দেওয়ালে তার মাথাটা লেগে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তো সবাই অবাক হয়ে যায়, সবাই বলে অনিকে তোলো, অনিকে তোলো। পূজাও খুব চিন্তায় পড়ে যায় যে কি হলো হঠাৎ করে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তাহলে। আর হ্যাঁ, স্টার জলসার পর্দায় তোমরা অবশ্যই নজর রাখবে এই পর্বের বিস্তারিত দেখার জন্য। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে।